যৌনতান্ত্রিকতার কোনো আভাস কিন্তু সরবের গানে পাওয়া যায় না। সুকুমার সেন আগেইবার জানিয়েছেন, আমরা আগেও এই কথা বলেছি, যে সমস্ত গানগুলো মূলত যৌনতান্ত্রিকতার আভাস বিহীন বা যৌনতান্ত্রিকতার কোনো রকম ইঙ্গিত নেই, সেইগুলো হচ্ছে প্রাচীন, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত অর্বাচীন। সেই দিক থেকে সর্বপাদের পদগুলোকে বলা যেতে পারে প্রাচীন। নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমরা এই চ্যানেলটা যখন শুরু করেছি, এই শুরু থেকেই আমরা চর্যাপদের প্রসঙ্গটা প্রথম টেনে নিয়ে এসেছি, এবং সেই চর্যাপদের প্রসঙ্গ এখন আমাদের শেষ হয়নি। আমরা চর্যাপদের যে ভাষা, সেই ভাষা যে প্রাচীন বাংলা, তা কোথা থেকে আসছে, তারপরে চর্যাপদের যে রচনাকাল, চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের যে কবি পরিচয়, সেই প্রসঙ্গগুলো পরপর পর্ব অনুসারে আলোচনা করে চলেছি। এবং আজ আমাদের ক্লাসের মুখ্য বিষয় হচ্ছে চর্যাগীতির যে কবিরা রয়েছেন তাদের পরিচিতির প্রসঙ্গ। আমরা আগের দিনের ক্লাসে চর্যাগীতির যে কবি পরিচিতির ক্লাসটা যেটা হয়েছিল, সেখানে কবি পরিচয়ের মাত্র তিনজন কবির, মূলত লুইপাদ, কুক্কুরিপাদ এবং বিরুয়াপাদ, এই তিনজনের কবির পরিচিতি বিষয়ে আমরা জেনেছি। আজকে বাকি যে চর্যার যে কবিরা রয়েছেন, অর্থাৎ আমরা 23 জন পদকর্তার কথা বলেছি, মতান্তরে 24 জন, এই 3 জন বাদে বাকি যে কজন, তাদের বিষয়ে জানব। তাই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখলে আশা করছি চর্যাগীতির যে কবিরা রয়েছেন তাদের পরিচিতি সম্পর্কে নতুন কোনো তথ্য আপনারা পেয়ে থাকবেন বা পাবেন, এবং তাতে আশা করছি উপকার হবে। অনেক অজানা তথ্য আমরা চর্যাগীতি পড়েছি এতদিন ধরে, যেগুলো আমরা জানি না, পড়ার পরেও জানি না, সেই তথ্যগুলো আমরা পাবো। তাহলে আগের দিন আমরা পড়েছিলাম চর্যাগীতির যে তৃতীয় পদকর্তা বিরুয়াপাদ, সেই বিরুয়াপাদের কবি পরিচিতি। আজ আমরা শুরু করব চর্যাগীতির যে পরবর্তী পদকর্তারা, পরপর অথবা কখনো এলোমেলোও হতে পারে, তাদের পরিচিতি প্রসঙ্গ। যদিও একটা বিষয় আমরা জানি যে চর্যাগীতির যে কবিরা, তাদের কবি পরিচিতি সম্পর্কে একেবারে আক্ষরিকভাবে সত্য কথা সব ক্ষেত্রে বলা যায় না, তবে আনুমানিকভাবে চর্যাগীতির যে কবিরা রয়েছেন তাদের পরিচিতিকে উদ্ধার করবার চেষ্টা গবেষকরা করেছেন, এবং বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে গবেষণা করেছেন, বিভিন্ন রকমভাবে তথ্য পরিবেশন করেছেন। সেই তথ্য অনুসারে আমরা বিভিন্ন বিষয় বিভিন্নভাবে জানতে পেরেছি। যাই হোক, 4 নম্বর পদকর্তা হচ্ছেন গুণ্ডরীপাদ, মতান্তরে গুডরীপাদ। এই যে গুণ্ডরী বা গুডরী, এই নামটা প্রসঙ্গে গবেষকরা বলছেন যে এটা হয়তো কবির নিজস্ব নাম নয়, বা পদকর্তার নিজস্ব নাম নয়। হতে পারে এটা তার কোনো জাতির নাম অথবা কোনো বৃত্তিবাচক নাম। কারণ গুণ্ডরিক থেকে গুণ্ডরী, অর্থাৎ গুণ্ডরী বলতে যে মশলা গুঁড়ো করে জীবিকা নির্বাহ করার যার পেশা বা বৃত্তি, তাকে বলা হয় গুণ্ডরীপা, মানে গুণ্ডরী বা গুডরী বলা হয়। আবার এক্ষেত্রে আরও একটা বিষয়, যে গুণ্ডরীপাদের যে রচনা রয়েছে, যে পদটি রয়েছে, সেই পদটির মধ্যে যৌনতান্ত্রিকতার যে স্পষ্ট ইঙ্গিত, শব্দের যে ব্যবহার, তার প্রাচুর্যও বেশি। সেই দিক থেকে এই গুণ্ডরীপাদকে প্রাচীন কবি হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, মূলত অর্বাচীন হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। এরপরেই কবি হচ্ছেন, বা পঞ্চম কবি, চর্যার পঞ্চম পদকর্তা হচ্ছেন চাটিলপাদ। চাটিল যে নামাঙ্কিত পদটা রয়েছে, সেই পদের বা সেই গানের যে শেষ পদ যেটা, সেখানে চাটিলকে অনুত্তর স্বামী বলা হচ্ছে। অর্থাৎ এ বিষয়ে গবেষকরা অনুমান করেছেন যে চাটিলের নামাঙ্কিত যে গানটি, সেই গানটি হয়তো তাঁর কোনো শিষ্যের রচনা, তার গুরুকে সম্মান দিয়ে বা সসম্ভ্রম অর্থে এই গানটির রচনা করেছেন। আবার এই গানের মধ্যে একটা জায়গায় ধাম শব্দের ব্যবহার রয়েছে। সেখান থেকে আরও একটা বিষয় অনুমান করা যায়, এই যে ধাম মূলত হয়তো কোনো ব্যক্তি বিশেষের নাম। এই অনুমানটা শুধু আমরা অনুমান করে নিচ্ছি তা নয়, অনুমানটা করেছেন ডক্টর সুকুমার সেন মহাশয়। তিনি বলছেন যে এই চাটিল, এই ধাম সম্ভবত কোনো ব্যক্তি বিশেষের নাম, যাকে তার গুরু ভবসাগর পার করতে চাইছেন। স্ক্রিনে ওটা ছবিটার মধ্যে এই পদটি উল্লেখ করা হলো। ধামের নামে আরও একটি পদ পাওয়া যায়। চাটিল নামাঙ্কিত যে ধাম এবং ধামপাদের যে পদকর্তা, এই ধামপাদের যে পদটি রয়েছে, অর্থাৎ সেই পদের যে ধাম, দুজন একই ব্যক্তিও হতে পারে।
আবার এরপরেই আসি কামলি পাদ বা কম্বলাম্বর পাদ, দুজনকেই একই ব্যক্তি বলা হয়েছে মূলত। আবার 44 সংখ্যক যে গান, সেই গানের রাজা যে কঙ্কন, সেই কঙ্কনকে কম্বলাচার্যের বংশধর বলা হয়েছে। কঙ্কনকে কম্বলাচার্যের বংশধর বলা হয়েছে। 14 সংখ্যক যে গান, গানের ডম্বিপাদ, ডম্বিপাদ কিন্তু প্রথমে ত্রিপুরার রাজা ছিলেন। আবার পরে তিনি কান্ন বিরুয়ার শিষ্যত্ব গ্রহণ করেন। বীণাপাদ হচ্ছে বিরুয়ার বংশধর। তাহলে ডম্বিপাদ প্রথমে ত্রিপুরার রাজা ছিলেন, পরে কান্ন বিরুয়ার শিষ্যত্ব গ্রহণ করলেন, আবার বীণাপাদ হচ্ছে এই বিরুয়ার বংশধর। তাহলে এতগুলো তথ্য আমরা পরপর জানতে পারলাম। সেই সঙ্গে একই বিষয় মহিন্ডা নামাঙ্কিত যে 16 সংখ্যক পদটি রয়েছে, মহিন্ডাপাদ বা মহিপাদ যেটাকে বলা হয়, কোথাও লেখা আছে মহিধর পাদ। এই গানটার মধ্যেই যে ভণিতায় ক্রিয়াপদটা হচ্ছে বহু বচনের, ক্রিয়াপদটা এইরকম যে স্ক্রিনে দেখা যাচ্ছে। এই থেকে আবার মনে হয় যে মহিন্ডার যে গানটা, সেটা তার কোনো শিষ্য বা অনুশিষ্য অর্থাৎ শিষ্যের লেখা হতেও পারে। একই সঙ্গে মহিন্ডাপাদ আবার কান্নের বংশধর, এটাও একটা অনুমানলব্ধ। কারণ দেখা যাচ্ছে যে কান্নের যে 9 সংখ্যক গানটা, সেই গানটার সঙ্গে মহিন্ডার যে 16 সংখ্যক গান, দুটো গানের যে ভাব, সেই ভাবের মধ্যে একটা সাদৃশ্য আছে এবং গভীর সাদৃশ্যই রয়েছে। দুটো গানেরই প্রথম লাইন উল্লেখ করা হলো স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, এরপরে আসি 31 নম্বর চর্যা তথা আজদেব পাদ এর রচিত যে চর্যা গানটি। এই আজদেব পাদ রচিত যে চর্যা গান, সেই গানটির রচনার ছাড়াও আজদেব পাদের নামে তিব্বতী ঐতিহ্যের 3টি গ্রন্থের নামও উল্লেখ আছে বা 3টি গ্রন্থেরও সন্ধান পাওয়া যায়। সেই 3টি গ্রন্থের মধ্যে একটি নাম হচ্ছে চর্যা মেলায়ন প্রদীপ বা চর্যা মেলায়ন প্রদীপ। এই গ্রন্থটি আবার বলা হয় চর্যা গীতিরই একটা গ্রন্থ। আবার 33 নম্বর যে চর্যা, এই 33 নম্বর চর্যার যিনি পদকর্তা, ঢেনঢন মতান্তরে টেনটন, এই ঢেনঢনের তিব্বতী রূপ হচ্ছে ধেতন। আর তিব্বতী ঐতিহ্যে আমরা দেখেছি বা দেখি, গবেষকদের মধ্য দিয়েই দেখি যে ধেতন হচ্ছে কান্নের বংশধর। এরপরে আসি ভাদে পাদের কথায়। ভাদে হচ্ছে তিব্বতী ঐতিহ্যে আচার্য। তাহলে এই ক্ষেত্রেও অনুমান করেছেন গবেষকরা যে ভাদে সম্ভবত ভান্ডারিন বা ভদ্রচন্দ্র বা ভদ্রদত্ত বা ভদ্রক এর নামান্তর। এছাড়া আরও একজন পদকর্তা রয়েছেন জয় নন্দীপাদ, যিনি 46 সংখ্যক গানের রচয়িতা। আর এই গান সম্পর্কে বা তার গান সম্পর্কে বিশেষ কিছু জানা গেলেও যেটার মধ্যে দেখা যায় তার মধ্যে কোনো তান্ত্রিকতার ইঙ্গিত স্পষ্ট নেই। কিন্তু আর এর সঙ্গে একটা বিষয় বলবার, যে জয়নন্দীর যে পরিচয়, তার পরিচিতি সম্পর্কে কিন্তু বিশেষভাবে জানা যায়নি এখনো পর্যন্ত। গবেষকরা যা করেন পুরোটাই অনুমান করেন এবং সেই অনুমানটাও ঠিকঠাক যথোপযুক্ত নয় বলেই জয়নন্দীর কবি পরিচিতি সম্পর্কে এখনও বিশেষভাবে কিছু বলা যাচ্ছে না। একই সঙ্গে এতজন পদকর্তার মধ্যে চর্যাগীতির আরও 3জন পদকর্তা রয়েছেন, যে 3জন পদকর্তাকে চর্যাগীতির প্রধান পদকর্তা বলা যেতে পারে গানের পরিমাণের দিক থেকে বিচার করলে, যথা কাহ্নপাদ, ভুসুকুপাদ এবং হচ্ছেন সরহপাদ। আমরা কাহ্নপাদের নামে চর্যা গানের সংখ্যা জানি 13টি, ভুসুকুপাদের নামে গানের সংখ্যা জানি 8টি এবং সরহপাদের নামে হচ্ছে 4টি। সরহপাদকে আমরা আগে পড়েছিলাম রাহুল সাংকৃত্যায়ন বলেছিলেন চর্যাগীতির আদি কবি। তিনি লুইপাদকে নয়, সরহপাদকেই চর্যাগীতির আদি কবি বলে মেনে নিতে চেয়েছিলেন। এবং সরহের যে আবির্ভাবকাল, পরবর্তীকালে আরও অন্যান্য গবেষকরা তাদের মতামত জানিয়েছেন এবং রাহুল সাংকৃত্যায়নের মতামতটিকেও নিয়ে একটা সার্বিকভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি 11শ শতাব্দী হচ্ছে সরহপাদের আবির্ভাবকাল। সেই সঙ্গে হচ্ছে সরহের নামের যে দোহাকোষ রয়েছে, সেই দোহাকোষ সংস্কৃত ভাষায় রচিত, তার সন্ধানও কিন্তু পাওয়া গেছে। প্রবীণতার ছাপ স্পষ্ট। তার কারণ কি? সরহের গানের মধ্যে সহজ সাধনার কথার উল্লেখ থাকলেও যৌনতান্ত্রিকতার কোনো আভাস কিন্তু সরহের গানে পাওয়া যায় না। সুকুমার সেন আগেই জানিয়েছেন, আমরা আগেও এ কথা বলেছি, যে সমস্ত গানগুলো মূলত যৌনতান্ত্রিকতার আভাস বিহীন
বা যৌনতান্ত্রিকতার কোনো রকম ইঙ্গিত নেই সেইগুলো হচ্ছে প্রাচীন, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত অর্বাচীন। সেই দিক থেকে সরহপাদের পদগুলোকে বলা যেতে পারে প্রাচীন। কেন প্রাচীন, দুটো একটা উদাহরণ দিন। যেমন 22 সংখ্যক যে গানটা রয়েছে সেখানে বলা হচ্ছে অচিন্ত যোগীর জন্ম মরণ বন্ধন ছেদের কথা। তাহলে 22 সংখ্যক গানে আমরা কি দেখতে পাচ্ছি? অচিন্ত যোগীর জন্ম মরণ বন্ধন ছেদের কথা। সেখানে কিন্তু কোনো রকম যৌনতান্ত্রিকতার আভাস নেই। আবার 32 সংখ্যক গানে বাহ্য জগৎ এবং জপ তপের পরিবর্তে সহজপন্থী যে আত্মজ্ঞান লাভ, সেই লাভের কথা, সেখানেও যৌনতান্ত্রিকতার কোনো রকম আভাস নেই। 38 এবং 39 সংখ্যক যে দুটো গান, মোট 22, 32, 38, 39, চারটে গান হচ্ছে সরহপাদের রচনা। 38 এবং 39 সংখ্যক যে গান, সেই গানের মধ্যেই সাধকের পক্ষে গুরুর ওপর যে নির্ভরশীলতা, সাধকের পক্ষে গুরুর ওপর যে নির্ভরশীলতা এবং যে সহজ পথ অবলম্বন সেই তার কথাই রয়েছে 38 এবং 39 সংখ্যক গানের মধ্যে। সেখানেও যৌনতান্ত্রিকতার কোনো আভাস নেই। মোটামুটি এই দিকগুলো বিবেচনা করে বলা যেতে পারে যে সরহপাদ মূলত প্রাচীন কবি, অর্বাচীন কবি নন। এবার আসি কান্নপাদের কথায়। কান্নপাদ সম্পর্কে প্রথম কথা সেটা হচ্ছে যে ডক্টর সুকুমার সেন কান্নপাদ সম্পর্কে জানিয়েছেন যে চর্যাপদে বা চর্যাগীতির কবিদের মধ্যে দুরকম কান্নের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই দুরকম কান্য শুধুমাত্র যে কৃষ্ণাচার্য, কান্নিল, তারপরে হচ্ছে কান্নু, কান্ন, এই নামগুলোর মধ্য দিয়ে যে দুরকম কান্য তা কিন্তু নয়। তাদের গানের বৈশিষ্ট্যর মধ্যেই দুরকম কান্নের ইঙ্গিত পাওয়া যায়। যেমন কি আমরা যদি 10, 11, 18 এবং 19 এই চারটি কান্নপাদের চর্যার বা পদের দিকে বা গানের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখব সেখানকার ওই চারটি গানের বৈশিষ্ট্য একরকম। এছাড়া আরও যে অন্যান্য যে গানগুলো রয়েছে, কোনগুলো? 7, 9, 12, 13, 24, 36, 40, 42, 45, এই যে 9টা গান রয়েছে, এই 9টা গানের যে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যটা আলাদা। অর্থাৎ ওই চারটে গানের বৈশিষ্ট্য একরকম, এই 9টা গানের বৈশিষ্ট্য আর একরকম। তাহলে এই দিক থেকে ডক্টর সুকুমার সেন বা এই দিকটা বিচার করে ডক্টর সুকুমার সেন অনুমান করেছেন তাহলে হয়তো দুরকম কান্নপাদ রয়েছে। এখন 10, 11, 18, 19 এই যে চারটে চর্যা গান, এই গানের কান্নপদের যে পদগুলো রয়েছে, যে কান্নপাদের যে ভাবনা চিন্তাগুলো প্রকাশিত হয়েছে, সেটা কেমন এটাও আমাদের জানতে ইচ্ছা করে। নইলে আমি ওই যে 7, কী বলে ওটাকে, 9, 12, 13, যে অন্যান্য আরও পদগুলো রয়েছে 36, 40, 42, 45 যেই পদগুলো রয়েছে, এই পদগুলোর যে ভাববস্তু বা ভাবনা যেটা, তার সঙ্গে যে বৈসাদৃশ্যটা আমরা কোথা থেকে খুঁজে পাবো? যখনই বৈসাদৃশ্য পাবো যে এই গানগুলোর একরকম বৈশিষ্ট্য, এই গানগুলোর একরকম বৈশিষ্ট্য, তখনই তো আমরা বুঝবো যে দুজন পদকর্তার রচিত। এটা অনুমান করতে পারি। একই ব্যক্তি যে দুরকম ভাবনার কথা লিখতে পারেন না সেটাও আবার নয়, এটা আমরা অনুমানলব্ধভাবে বলতে পারি। এবং ডক্টর সুকুমার সেন এই দিকটা বিচার করেই মূলত চর্যাগীতির দুজন কান্নের অস্তিত্বর কথা বলছেন। তাহলে 10, 11, 18 এবং 19 নম্বর চর্যাগানের বৈশিষ্ট্য কি? সেখানে আমরা দেখছি যে কান্নপাদ ডম্বির সঙ্গে বিবাহে এবং অহর্নিশ মিলনে, মানে প্রতি সময়ে বিভিন্ন সময় আর কি মিলনে আগ্রহী বা উৎসুক হয়ে উঠছেন। অর্থাৎ সেখানে যৌনতান্ত্রিকতার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। পক্ষান্তরে 7, 9, 12, 13, 24, 36, 40, 42, 45 এই যে বাকি পদগুলো রয়েছে, এই পদগুলোর মধ্যে এই রকম কোনো যৌনতান্ত্রিকতার বিন্দুমাত্র আভাস নেই। সেখানে কাহ্নের ডম্বির প্রতি আসক্ত হওয়ার কোনো রকম ইঙ্গিত কিন্তু আমরা খুঁজে পাই না। বরং ওই গানগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাই যে কান্নপাদ মূলত জালন্ধরীপাদের শিষ্য। বিশেষ করে 36 সংখ্যক গানে তিনি এই কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছেন, সাক্ষী করিব জালন্ধরী পায়ে। অর্থাৎ জালন্ধরীপাদের তিনি যে শিষ্য সেটা বোঝাতে চাইছেন। এবং শিষ্য অর্থাৎ তার মধ্যে যৌনতান্ত্রিকতার কোনো আভাস সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং সহজ সাধনা বা মহাসুখ লাভের যে প্রয়াস, সেটা সহজ সাধনার মধ্য দিয়েই তিনি করতে চাইছেন। সেখানে যৌনতান্ত্রিকতাকে সম্পূর্ণ বাদ দিচ্ছেন এই গানগুলোর মধ্যে। একই সঙ্গে যে পারিভাষিক কিছু শব্দ, সেই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছু বদল লক্ষ্য করা যায়।
10 নম্বর, 11 নম্বর, 18 নম্বর এবং 19 নম্বর চর্যা। এই 4টি চর্যার মধ্যে বৌদ্ধতান্ত্রিক যে পরিভাষা, সেই পরিভাষা ব্যবহার করা হলেও একই সঙ্গে ব্যবহারিক জীবনের যে ভাষা, সেই ভাষাকেও রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। দুটো একটা উদাহরণ আমরা এক্ষেত্রে বলতে পারি, যেমন ডম্বি, খাট, রবি শশী ইত্যাদি বিভিন্ন রকম শব্দগুলো বা পরিভাষাগুলো। পক্ষান্তরে যে বাকি 9টি চর্যার নাম উল্লেখ রয়েছে, সেই চর্যাগুলোর মধ্যে মূলত বৌদ্ধতান্ত্রিক পরিভাষাকেই বিশেষভাবে ব্যবহৃত করা হয়েছে রূপক হিসাবে। যেমন কতগুলো শব্দের আমরা কথা বলি, জিন উর, এবংকার, সহজ, তথতা, তিসরণ, করুণা, শুনো ইত্যাদি বিভিন্ন রকম শব্দ। আবার এই পারিভাষিক শব্দগুলোর মধ্য থেকে যে এবংকার, দশবল রত্ন, তারপরে হচ্ছে তথাগত, জিন রত্ন, ত্রিশরণ, এই যে 5টা শব্দ, এই 5টি শব্দ শুধুমাত্র যে এই যৌনতান্ত্রিক আভাস পাওয়া যায় না যে কান্নের যে পদগুলোতে, শুধুমাত্র এই কান্নের এই পদগুলো ছাড়া আর যে অন্যান্য বাকি যে পদকর্তারা রয়েছেন, সেই পদকর্তারা তো বটেই, এমনকি কান্নের যে অন্যান্য আর 4টি পদ রয়েছে, 10, 11, 18 এবং 19, এই 4টি চর্যা গান রয়েছে, এই চর্যা গানগুলোর মধ্যেও এই শব্দগুলোর ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় না। অর্থাৎ এই 5টি শব্দের ব্যবহার শুধুমাত্র চর্যাগীতির কান্নপাদের যে 7, 9, 12, 13, 24, 36, 40, 42, 45 এই কটা যে পদ, এই পদগুলোর মধ্যে ছাড়া অন্য কোনো চর্যাগীতির মধ্যে বা অন্য যে কোনো লেখকের চর্যাগীতির মধ্যে পাওয়া যায় না। এবং একই সঙ্গে যে কান্নপাদ নিজেকে বলছেন জালন্ধরী পাদের শিষ্য, দ্বিতীয়বারে যেটা উক্তি করা হয়েছে, মানে বেশি সংখ্যক গান যে কান্নের রচিত আর কি, জালন্ধরী পাদের শিষ্য বলছেন, সেই দিক থেকেও একটা আনুমানিকভাবে বলা যেতে পারে যে কান্নপাদ মূলত হতে পারে যে দ্বাদশ শতাব্দীর সময়কালে তার সাহিত্যগুলো রচনা হয়েছিল বা তিনি আবির্ভূত হয়েছিলেন, একথা বলা যেতে পারে, পুরোটাই অনুমানলব্ধভাবে। আবার তিব্বতী সূত্র অনুসারে 2জন কান্নের অস্তিত্বের কথা বলা হচ্ছে। তিব্বতী একটি গ্রন্থটির নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গ্রন্থটির উচ্চারণ করা খুবই কঠিন ব্যাপার, তিব্বতী ভাষায় রচিত, যে SASKYA হাইফেন দিয়ে BKA সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ দিয়ে বাম। এই গ্রন্থ অনুসারে যে বয়োজ্যেষ্ঠ যে কান্ন, তার সময়কাল বলা হচ্ছে খ্রিস্টীয় 9ম শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত, এবং সেই সময়ে বাংলায় রাজত্ব করছেন পাল রাজা দেবপাল। এবং এই কান্নকে বলা হয়, এই কান্ন নাকি সোমপুরী বিহারে অবস্থান করেছিলেন এবং ইনি পণ্ডিতাচার্য আখ্যাও অর্জন করেছিলেন, এবং বলা হয় ইনিই হচ্ছেন যে পণ্ডিতাচার্য শ্রীকৃষ্ণ পাল। আবার আরও একটি গ্রন্থটির ইংরেজি অনুবাদের নামটা আগে বলি, দি ব্লু অ্যানালস গ্রন্থটির নাম, এবং গ্রন্থটির যে তিব্বতী নাম, সেই তিব্বতী নামটি হচ্ছে স্ক্রিনে ওঠা যে নামটি, সেই নামটি DEBTHER, প্রত্যেকটা হাইফেন দিয়ে, তারপরে S ছোটো হাতের, তারপরে N বড় হাতের ক্যাপিটাল লেটারে, NON হাইফেন দিয়ে PO। এটা হচ্ছে একটা তিব্বতী গ্রন্থ। এই গ্রন্থ অনুসারে যে কনিষ্ঠ কান্ন, তার সময়কাল বলা হচ্ছে খ্রিস্টীয় 10ম শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে, এবং তিনি 1039 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, বা তার জীবৎকালের শেষ সীমা হচ্ছে 1039 সাল। এনাকেই বলা হচ্ছে বয়োকনিষ্ঠ, মানে কনিষ্ঠ কান্ন। তাহলে তিব্বতী ঐতিহ্যেও আমরা 2জন কান্নের অস্তিত্ব অনুমান করতে পারলাম বিভিন্ন গ্রন্থ অনুসারে, তিব্বতী গ্রন্থ অনুসারেই। আবার এই যে কনিষ্ঠ কান্ন, এর গুরু ছিলেন যিনি বয়োজ্যেষ্ঠ কান্ন, তার প্রশিষ্য বিজয়পা, ওই বিজয়পায়ের শিষ্য আবার তিলপিপা, ওই তিলপিপা হচ্ছেন কনিষ্ঠ কান্নের গুরু ছিলেন। এই কনিষ্ঠ কান্নপার শিষ্য আবার হচ্ছেন শান্তিপা, শান্তিপা বলতে রত্নাকর শান্তি, এবং প্রশিষ্য মানে কনিষ্ঠ কান্নের প্রশিষ্য হচ্ছেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এই পুরো বিষয়টাই যে কবিদের যে কবি পরিচিতির যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা মূলত তিব্বতী ঐতিহ্য থেকেই বেশিটা নেওয়া, কারণ ঐতিহ্যগুলো বা তিব্বতী বিষয়গুলো মূলত প্রত্যক্ষ বেশি, অনুমানলব্ধ সেখানে কম রয়েছে। সেই কারণেই মোটামুটিভাবে বলা যেতে পারে যে আমাদের আলোচ্য
কবিদের যে পরিচয় সম্পর্কে যে সময়কালগুলো পরপর বলা হলো, সেই সময়কালগুলোর মধ্যে সত্যতা অনেকটাই রয়েছে, কারণ গবেষকরা তিব্বতী ঐতিহ্যকে ঘেঁটেই এই বিষয়গুলোকে অনুমান করবার চেষ্টা করেছেন। তাহলে আজকে আমরা জানলাম চর্যাগীতির যে পদকর্তারা রয়েছেন সেই পদকর্তাদের পরিচিতি সম্পর্কে, অর্থাৎ তাদের আবির্ভাব কাল এবং তারা কার শিষ্য ছিলেন, কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভাব কাল মানে সেই একই কথাই বোঝায়। এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। আশা করছি এটা নিয়ে বা এই চর্যাগীতির কবিদের আবির্ভাবকাল নিয়ে আর কোনো সংশয় থাকবে না। 3 জন কবির কথা আমি এই ক্লাসের মধ্যে বলিনি, যেটা আগের ক্লাসের মধ্যে বলা হয়ে গেছে অলরেডি। যারা ওই 3 জন কবি অর্থাৎ লুইপাদ, কুক্কুরিপাদ এবং বিরুয়াপাদ, এই 3 জনের কবি পরিচিতি সম্পর্কে জানতে চাইছেন বা নতুন করে একবার দেখে নিতে চাইছেন, যদি মনে নাও থাকে আগের ক্লাসটি আরেকবার দেখে নিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ক্লাস থেকে বা ক্লাস শুনে প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু উপকার হবে এবং আমরা প্রত্যেকেই নিজেদেরকে সাহিত্য চর্চার মধ্যে রাখতে পারবো। এবং যে বিষয়টা বাংলা সাহিত্যের একেবারে আড়ালে পড়ে থাকে, চর্যাগীতি অনেক প্রাচীনকালের একটা বিষয়, যেটা নিয়ে পড়াশোনা সবসময় করা হয়ে থাকে না। আশা করছি এই ক্লাসটার মধ্য দিয়ে বা এই ক্লাসের মধ্য দিয়ে সেই বিষয়গুলোকে আমরা একবার করে ঝালিয়ে নিতে পারছি বা আমাদের পুরনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে নিতে পারছি। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।